নেপাল। ল্যান্ড অব দ্য হিমালয়াস। বরফাচ্ছাদিত উঁচু মাউন্টেনগুলো যেখানে হাতছানি দিয়ে ডাকে, সেখানেই আছে এমন এক ভ্যালি যেখানে শত শত বছরের পুরনো রাজাদের স্মৃতি, মন্দির, বৌদ্ধ স্তূপা আর মসজিদ সবকিছুই যেন সুর তোলে সমবেত কণ্ঠে। যে শহরের মানুষ সভ্যতায় আমাদের চেয়ে অন্তত কয়েক গুণ এগিয়ে। আজকের গল্পের প্রধান চরিত্র সেই কাঠমান্ডু ভ্যালি। আজকের এই দিনে যে আসলে কোথায় থাকতাম সেটা আমি নিজেও জানি না। নতুনভাবে জীবন ফিরে পেয়েছি এমনটাই মনে হয়েছে আমার কাছে। তাই স্রষ্টাকে স্মরণ করতে হাজির হয়েছি নেপালি জামে মসজিদে। আজ থেকে প্রায় 500 বছর আগে 15 শতকে কাঠমান্ডুর মুসলিম কমিউনিটি এই রিলিজিয়াস কমপ্লেক্স এস্টাবলিশ করেন, যখন মল্ল রাজারা এই কাঠমান্ডু ভ্যালির শাসন করতেন। 1641 সালের পর কোনো এক সময়ে রাজা প্রতাপ মল্ল এইখানে মুসলিমদের মসজিদ নির্মাণের অনুমতি দেন। বহুদিন বাদে 1990-91 সালের দিকে আগের সেই মসজিদের জায়গায় নতুন করে বর্তমানের এই মসজিদ পুনর্নির্মাণ করা হয়। মসজিদের মধ্যে দাঁড়িয়ে ভাবছি কয়েক ঘন্টা আগের কথা। ঢাকার এয়ারপোর্ট থেকে ফ্লাই করার ঠিক 5 মিনিটের মাথায় হঠাৎ শুরু হলো মারাত্মক টার্বুলেন্স। মেঘের ভেতর ঢুকলেই বিমানের উইংস কেঁপে উঠছিল ভয়ঙ্করভাবে। প্রায় 15 মিনিট ধরে একটানা চলল এই টার্বুলেন্স। ভেতরে আতঙ্কগ্রস্ত আমরা। অবশ্য আরও একবার আতঙ্কিত হয়েছিলাম আমি এয়ারপোর্টে ঢোকার আগে। আমার এক বন্ধুবর আমাকে বলেছিলেন নেপালে যাব শোনা মাত্রই ইমিগ্রেশন অফিসার আমাকে পাঠাবেন তার সিনিয়রের রুমে। সেখানে রীতিমতো পরীক্ষা দিতে হবে আমাকে। ফেল করলে গোটা ট্রিপটা সেখানেই শেষ। আমরা যেহেতু গ্রুপে 5 জন ছিলাম, খুব অল্পতেই ছাড়া পেয়ে যাই। অফিসার আমাদের কাছে প্রশ্ন করলেন আমরা আসলে কি জন্য যাচ্ছি, কে কি কাজ করি, আর নেপালে ঢুকে চায়নায় চলে যাওয়ার কোনো প্ল্যান আছে নাকি। এইখানে কাজে দিল আমাদের কনফিডেন্স। এরপর ইমিগ্রেশন এবং অন্য সকল ঝামেলা শেষ করে বিমানে ওঠার পালা। অবশেষে ইমিগ্রেশনের সকল জটিলতা শেষ করে পৌঁছেছি বিমানের কাছাকাছি। আমাদের ফ্লাইট এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখনই ফ্লাইটে উঠব আর পৌঁছে যাব হিমালয়ের দেশ নেপালে। ফ্লাই করার জাস্ট আগেও জানতাম না একটু পর আমাদের সাথে কি ঘটতে চলেছে। তাই আমি তখনও আমার উইন্ডো সিট নিয়ে রীতিমতো মোহে পড়ে আছি। বিমানের ভেতরে উঠে উইন্ডো সিটে বসেছি। যদি কপাল ভালো থাকে তাহলে নাকি হিমালয়ের ভিউ দেখতে পারবো। দেখা যাক কি হয়। রানওয়েতে দৌড় শুরু করেছে বোয়িং বিমান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 38,000 ফুট উঁচু দিয়ে উড়াল দেবে আমাদের নিয়ে। সাই করে উড়েও গেল, কিন্তু জাস্ট 5 মিনিটের মধ্যেই সবার মুখে স্রষ্টার নাম। সে সময় ফ্লাইট অ্যাটেন্ডেন্টও অনুরোধ করলেন সবাইকে শান্ত হয়ে সিট বেল্ট বেঁধে বসে থাকতে। Respected passengers, we have passed into some travelers and fasten seatbelt sign is on. Please return to your seat and fasten your seatbelt. Standing, walking, and yourself lavatories are not allowed at this time. Thank you. প্রায় 15 মিনিট পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই সবাই যখন হাঁপ ছাড়ছি, সে মুহূর্তেই বিমানের স্ন্যাক্স চলে এলো ট্রের উপর। যদিও আমি ফুড ব্লগার না, রিভিউর স্ট্যান্ডার্ড হয়তো জানি না, তবে এটুকু বলতে পারি এই খাবারের রেটিং 5 আউট অফ 10। টেক অফের সময় বলা হয়েছিল 1 ঘন্টা 10 মিনিটেই আমরা পৌঁছে যাব কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কিন্তু অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, এখনো নামতে পারলাম না। বাইরের ভিউ দেখে মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি অনবরত। এবারে শুনলাম আরেক কাহিনী। আমাদের ফ্লাইট অবতরণের জন্য ক্লিয়ারেন্স পাইনি এখনো, তাই আকাশেই ভেসে বেড়াচ্ছে আমাদের নিয়ে। প্রায় 40 মিনিট ধরে আকাশে অপেক্ষার পর পা রাখলাম নেপালের মাটিতে, তবে পুরোপুরি বৈধতা এখনো পাইনি। নেপাল ভ্রমণকে বৈধতা দিতে দাঁড়িয়ে পড়লাম সেলফ সার্ভিস স্ক্রিনের সামনে। এইখানে ফর্ম ফিল আপ করে মূলত অন অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করা হয়। কোনো একটা ক্যালেন্ডার ইয়ারে প্রথমবার ভ্রমণের জন্য কোনো ফি দেওয়া লাগে না। একই সালে আবার ভ্রমণ করতে চাইলে 15 দিনের জন্য $30 আর 1 মাসের জন্য $50 ফি দিতে হয়। ফ্রি ভিসার আবেদন শেষ করে ইমিগ্রেশন আর ব্যাগেজের ঝামেলা পার করে প্রথম কাজ হচ্ছে ডলার দিয়ে নেপালি রুপি নেওয়া, আর সেই রুপির খানিকটা খরচ করার জন্য এবং ননস্টপ কমিউনিকেশন চালু রাখার জন্য একটা ট্রাভেল সিম নিয়ে নেওয়া।
এত কিছুর পর বাইরে এসে শুনতে হয় আমাদের পিক আপ করতে আসা হোটেলের ড্রাইভার নাকি আমাদের জন্য প্রায় 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করছে। আমাদের এয়ারক্রাফট যখন আকাশে বারবার চক্কর মারছিল, বেচারা নাকি তখন আমাদের জন্য প্রার্থনাও করেছে। আর এটা শোনা মাত্রই কার মন খারাপ থাকতে পারে বলেন? নেপালের রাস্তায় আমাদের নিয়ে চলছে গাড়ি, ভাবতেই যেন খুশির অনুভূতিগুলো গায়ে কাটা দিয়ে উঠছে। রাস্তাঘাট সব যেন চকচকে, মানুষগুলো কেমন যেন। ট্রাফিক রুলস ভায়োলেট করার ইচ্ছা কিংবা আগ্রহ যেন কারোর মধ্যেই নেই। এরা আবার কেমন মানুষ? হোটেলে উঠে ব্যাগ ছেড়ে ফ্রেশ হয়ে সবার আগে ছুটেছি মসজিদের দিকে। স্রষ্টাকে কৃতজ্ঞতা জানানোর বাকি আছে। হোটেলের রুম ট্যুর তো পরেও দেওয়া যাবে। সেই মহামহিয়ানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম, যিনি আমাকে সুস্থভাবে পৌঁছে দিয়েছেন এই অপার্থিব সৌন্দর্যের দেশে, যেখানে পরবর্তী প্রতিটা মুহূর্ত কাটবে রোমাঞ্চকর অভিযান আর চরম বাস্তবতার সমন্বয়ে। মসজিদের পাশেই মসজিদ মার্কেট, ঠিক যেমন আমাদের দেশে আছে। এই মার্কেটের একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার টেস্ট করতে মন চাইলে সেই মনটাকে তো আর বেঁধে রাখা যায় না। বাফেলো বিরিয়ানি দিয়ে মনটাকে শান্ত করার চেষ্টা করলাম। কি ভাবছেন শুধু মনই শান্ত হয়েছে? তাহলে পেট কি দোষ করলো? খাওয়া তো শেষ, চলেন এবার হোটেলে ফিরি। রুম ট্যুর তো বাকিই ছিল। কাঠমান্ডুতে 2 রাত থাকার জন্য বেছে নিয়েছি ডিভাইন কাঠমান্ডু হোটেল। রুমের ভেতরকার অবস্থা এতটাই ক্লিন আর পরিপাটি, যদি কারো খারাপ লাগে তাকে বলবো রুচি বৃদ্ধির জন্য ডাক্তার দেখান। আবার রুমের ভেতরের চেয়ে ব্যালকনি যদি আপনার বেশি ভালো না লাগে, তাহলে নেপালে আপনার ভ্রমণ কতটা সুন্দর হবে সেটা ভাববার বিষয়। সবকিছু সুন্দরের মাঝেই রাতের বেলা খানিকটা হতাশ হতে হয়েছে। থামেলকে নাকি বলা হয় কাঠমান্ডুর নাইট লাইফ ক্যাপিটাল। তার মানে সারা রাত আলো ঝলমলে থাকার কথা গোটা থামেল, কিন্তু রাত 9টা বাজতেই দেখি একে একে সব বন্ধ হতে শুরু করেছে। 11টার মধ্যে খুব স্পেশাল কিছু জায়গা বাদে সবই বন্ধ। এটা অবশ্য নেপালিদের একটা হ্যাবিট বলেই মনে হয়েছে আমার কাছে। নেপালের যতগুলো জায়গায় ঘুরেছি সবখানেই আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজের ছাপ দেখেছি আমি। নেপালের সবচেয়ে বড় যন্ত্রণাগুলোর মধ্যে একটা হচ্ছে হালাল খাবার খুঁজে বের করা। অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি ইয়াসিন রেস্টুরেন্ট। হালাল খাবার সাথে খাঁটি বাংলাদেশি শেফের রান্না। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যদি মনে হয় নেপালের বুকে ছোট্ট একটা বাংলাদেশে আছি, তাতে খুব একটা অন্যায় হবে না। আগামীকাল অনেক কাজ বাকি। রাতের থামেলকে বিদায় জানিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে ভোরের থামেলের জন্য। থামেলের চমৎকার একটা সকাল। কফি হাতে হোটেলের ব্যালকনিতে বসে আছি। আমার পেছনে পাহাড়গুলোতে মেঘ জমে আছে, অসাধারণ দৃশ্য। আর আমার এই ঠিক নিচেই একটা আপেল গাছ। সব মিলিয়ে এই পরিবেশটা আসলে দুর্দান্ত। আর অল্প কিছুক্ষণের মধ্যেই দিনের সকল কর্মব্যস্ততা শুরু হবে মানুষের। তার আগে এই শান্ত পরিবেশটা সত্যি মায়ায় আটকে রাখার মতো। খালি পেটে নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো অসুন্দর মনে হয়, তাই ব্রেকফাস্ট করে নেওয়াটা খুব জরুরি। হোটেল থেকে আমাদের বুফে ব্রেকফাস্টের সব হেলদি আইটেমের উপস্থিতি দেখে কড়া করে ভাজা পরোটা আর ডিমের অমলেট খুব মিস করছি। ডিম পরোটা মিস করলেও আজকের শিডিউলের কোনো কিছুই মিস করা যাবে না। হোটেল থেকে মাত্র 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে দিনের প্রথম গন্তব্য কাঠমান্ডু দরবার স্কোয়ার। হাঁটতে হাঁটতে হঠাৎ যেন মনে হলো পুরান ঢাকার কোনো রোড দিয়ে হেঁটে যাচ্ছি। মল্ল রাজবংশের রাজাদের রাজত্ব চলাকালে কাঠমান্ডু ভ্যালির সর্বোচ্চ উন্নয়ন হয়। রাজা প্রতাপ মল্ল এই স্কোয়ারে সবচেয়ে বেশি স্থাপনা এবং মন্দির নির্মাণ করেন। তবে 1768 সালে রাজা পৃথ্বীনারায়ণ শাহ এই কাঠমান্ডু ভ্যালি বিজয় করে ফেলেন। তারপর রাজা পৃথ্বীনারায়ণ শাহ এইখানে 9 তলা বিশিষ্ট এই বসন্তপুর দরবার নির্মাণ করেন। 1886 সাল পর্যন্ত শাহ বংশের রাজারা এখানেই বসবাস করতেন। এই দরবার স্কোয়ারের মধ্যে আছে হনুমান ধোকা প্রাসাদ, তলেজু টেম্পল সহ আরো অনেক স্থাপনা। এমনকি শাহ রাজবংশের রাজার ব্যবহৃত সেই সময়কার ল্যান্ড রোভারও আছে এইখানে সংরক্ষিত। শাহ রাজবংশের রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ এই গাড়ি ব্যবহার করতেন। 1962 সালের এক বম্ব অ্যাটাকে এই গাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়। আর বর্তমানে এটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই দরবার স্কোয়ারের মধ্যে।
তবে 9 তলা বিশিষ্ট ভবনটাই নজর কাড়ার মতো। কেউ কেউ একে বসন্তপুর দরবারও বলে থাকেন। বসন্তপুর দরবারের সর্বোচ্চ যে ফ্লোর, 9th ফ্লোর, সেইখানে আছি এখন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রত্যেকটা ফ্লোরেই দেখেছি এখানে কোনো বেডরুম, বাথরুম এরকম কোনো কিছু নাই। টোটাল জায়গাটাই আমার কাছে মনে হয়েছে একটা ওয়াচ টাওয়ার টাইপের। সর্বোচ্চ এই জায়গাটা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, শহরের আশপাশের অনেক দূরে দেখা যায়। সম্ভবত প্রোটেকশনের জন্য এখানে সৈনিকরা থাকতেন এবং কয়েকটা জায়গাতে মনে হয়েছে রাজা তার সভাসদদের নিয়ে বৈঠক করতেন। কাঠমান্ডুতে এই বসন্তপুর ছাড়াও আরো 2টা দরবার স্কোয়ার আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভক্তপুর, যেটা কিনা নেপালের প্রাচীন রাজধানী। এবারে সেখানে যাচ্ছি পাঠাও অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে। নেপালে বিভিন্ন স্পটে ঘুরতে টিকিট লাগে। বাংলাদেশি হওয়ার এক সুবিধা, সার্কভুক্ত দেশ হওয়ার কারণে আমাদের টিকিটের খরচ অন্য দেশের তুলনায় কম। 500 টাকা দিয়ে টিকিট নিয়ে ভক্তপুর দরবার স্কোয়ারে ঢুকেছি। সাথে আছেন লোকাল গাইড রাজকুমার। The Nepal means never-ending peace and love. Among them, Bhaktapur is the one of the best place in our city, in 3 city, the Bhaktapur. let's explore. Yeah, okay. Okay. Thank you. 12th সেঞ্চুরিতে রাজা আনন্দমল্ল এই ভক্তপুরের গোড়পত্তন করেন। এরপর এখানে যতদিন মল্ল রাজবংশের শাসন ছিল তারা একের পর এক বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। সেই প্রাচীন ভক্তপুরকেই এক্সপ্লোর করতে হবে এবার। So you are above the Kathmandu 15 kilometer ahead, plus we are above the sea level of 1500 meter high up. So now you are in Bhaktapur city. প্রায় 1500 মিটার উচ্চতায় সেই সময়কার রাজাদের মনে কি পরিমাণ শান্তি থাকলে নিজের 55তম জন্মদিনে এরকম 55 জানালা বিশিষ্ট প্রাসাদ তৈরি করা যায়, যেটা তৈরি করেছিলেন রাজা ভূপতীন্দ্র মল্ল। রাজা তার 55তম জন্মদিনে যে 55টি জানালাওয়ালা বাড়ি তৈরি করেছিল, এটা তার একটা জানালা। জানালার যে কারুকাজ, এই কারুকাজটা বেশ সময় সাপেক্ষ। অনেকদিন সময়ও লেগেছিল এই এক একটা জানালা তৈরি করতে, এবং এরকম ডিজাইন আসলে চোখে পড়ে না কোথাও। যদিও এই গল্পটা রাজকুমার দাদা বলেছেন, ইতিহাস ঘেটে দেখলাম জন্মদিনের কথা কোথাও উল্লেখ নেই। বরং রাজা যক্ষমল্ল 1427 সালে এই প্যালেসের নির্মাণ কাজ শুরু করেন, আর সেটাই শেষ করেন ভূপতীন্দ্র মল্ল। ওকে, আমরা এখন গোল্ডেন গেটের মধ্যে যাচ্ছি। এই গোল্ডেন গেটের মধ্যে কি আছে এটা আমরা ঘুরে দেখব। এটা হচ্ছে 18th সেঞ্চুরিতে এই গেটটা তৈরি করা হয়। গোল্ডেন গেটের মধ্যেই সেই 55 উইন্ডো প্যালেসের মূল অংশ, যেটা এই দরবার স্কোয়ারের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি। গেটে ঢোকার আগে বাইরে থেকে অবশ্য জানালার কারুকাজগুলো দেখে নিয়েছিলাম। This is called 55 window palace, right? Palace, yes. So if you count the windows, Yeah, you will get 55 windows. Yes, it has it. It has it 55 windows because king of the city on his 55th birthday they built this palace. So that's why it has got a 55th birthday they built this palace. So that's why it has got 55 window palace. Oh, I as got well. it. গোল্ডেন গেটে ঢুকে এই প্রাসাদ পেরিয়ে তলেজু টেম্পল। মল্ল রাজারাই এটা নির্মাণ করেছিলেন এবং তারা এখানে প্রার্থনা করতেন। তবে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে টেম্পলের পেছনে থাকা রাজাদের সুইমিং পুল। সো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই সময়কার যিনি রাজা ছিলেন তিনি এই ঘরটার মধ্যে এসে তার পোশাক চেঞ্জ করতেন, তারপরে এখানে তিনি স্নান করতেন, আর সেটা শেষ হয়ে গেলে তিনি এখান থেকে পানি নিয়ে এই পাশে যেই মন্দির আছে সেখানে তিনি সেটা দিয়ে প্রার্থনা করতেন। সুইমিং পুল সে সময়কার রাজাদেরও ছিল। আমাদের অবশ্য হোটেলের সুইমিং পুল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। গতকাল হোটেলের সুইমিং পুলে সময় কাটিয়েছিলাম অনেকক্ষণ। নিজেকে কেমন যেন রাজা রাজা মনে হচ্ছে আজ। ফিল কাটিয়ে ওঠার আগেই দরবার স্কোয়ারের একেবারে সেন্টারে দাঁড়িয়ে দেখে নিলাম এই নগরীর সে সময়কার এমার্জেন্সি বেল, যেটা বেজে উঠলেই নগরীর সবাই চলে আসতো এখানে যে কোনো পরিস্থিতি একসাথে মোকাবিলা করার জন্য। এখানে দাঁড়িয়েই দেখা মিলে সেই রাজা ভূপতীন্দ্র মল্লর গোল্ডেন প্লেটের স্ট্যাচু, যেই রাজা 55 উইন্ডো প্যালেস তৈরি করেন। সে আমলে রাজারা নাকি নিজের শক্তি জানান দিতে চমৎকার সব টেম্পল তৈরি করতেন। ভক্তপুরের এই দরবার স্কোয়ারের আশেপাশে তার নিদর্শন রয়ে গেছে আজও। এখন আছি নেয়াতাপোলা টেম্পলের একেবারে সামনে। ভক্তপুরের মধ্যে এই নেয়াতাপোলা টেম্পল হচ্ছে সবচেয়ে উঁচু এবং ফেমাস হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে 2015 সালে যে আর্থকোয়েক হয়
সেই আর্থকুয়েকে এখানকার অনেকগুলো টেম্পল ধ্বংস হয়ে যায় বেসিক্যালি, কিন্তু এই টেম্পলের আসলে কোনো ক্ষতিই হয় না। আর তার পাশাপাশি এই টেম্পলে যে প্রত্যেকটা ধাপে ধাপে এক একটা স্ট্যাচু বসানো আছে, এইগুলো তাদের শক্তি নির্ণয় করে। নেয়াতাপোলা টেম্পলের সবচেয়ে কাছাকাছি আরেকটা টেম্পল হচ্ছে ভৈরবনাথ টেম্পল। ভক্তপুরের বিখ্যাত উৎসব বিস্কিট যাত্রার সাথে সম্পর্ক রয়েছে এই টেম্পলটির। এখন আছি ভৈরবনাথ টেম্পলের ঠিক সামনে। ভক্তপুরের সবচেয়ে উঁচু যে টেম্পল নেয়াতাপোলা, তার ঠিক সামনেই এই ভৈরবনাথ টেম্পল। এইটাও 2015 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে সংস্কার কার্যক্রম করে এইটার সৌন্দর্য বর্ধন করা হয়েছে। মল্লরাজারা কিন্তু শুধু টেম্পল নির্মাণে সীমাবদ্ধ ছিল না, তারা ছিল যথেষ্ট ভোজন রসিকও। না হলে তাদের সময়ের সেই বিখ্যাত দইয়ের স্মৃতি আজও কেন বয়ে বেড়াবে এই চত্বর। কোনো এক মল্লরাজা অনেকগুলো দই খেয়ে এই দইটার নাম দেন জুজুধাউ, অর্থাৎ দইয়ের রাজা। ওকে, আমি ট্রাই করছি এই ভক্তপুরের একটা ফেমাস দই, যেটা গরু এবং মহিষের দুধ দিয়ে তৈরি। একই সাথে গরু এবং মহিষের দুধ আছে এর মধ্যে, এবং টেস্টটাও বেশ ডিফারেন্ট। ভক্তপুরের বিখ্যাত জুজুধাউ তো ট্রাই করলাম, নেপালের বিখ্যাত খাবার মোমো তো খাওয়া হলো না। দুপুর হয়ে গেছে, আজকের লাঞ্চটা তাই মোমো দিয়ে সারতে হবে। ভক্তপুরের দরবার স্কোয়ারের বাইরে লোকাল একটা মোমোর দোকানে ঝাল আর পিনাটের সস দিয়ে গরম গরম ভেজ মোমো। হালাল খাবার খুঁজে হয়রান হওয়ার চেয়ে ভেজ আইটেমই এখন আমাদের জন্য বেশ উপযুক্ত। এত চিন্তার কিছু নেই, থামেল পৌঁছে রাতে সেই বাংলা রেস্টুরেন্টটাতে পেট ভরে খেয়ে নিব। আপাতত ভক্তপুর থেকে হোটেলে যাই, ফ্রেশ হয়ে যেতে হবে বৌদ্ধনাথ স্তূপা। কাঠমান্ডুর বুদ্ধ স্তূপার সামনে আছি আমি এখন। নেপালে আসলে এই জায়গাটাতে আসার অবশ্যই ট্রাই করবেন। আমার পেছনে অসংখ্য কবুতর, আর সেগুলো যখন খাচ্ছে আবার উড়ে পালাচ্ছে, একটা পুরো অ্যাস্থেটিক ফিল দিচ্ছে আমাকে এখানে। থামেল থেকে প্রায় 6 কিলোমিটার দূরের এই চমৎকার টেম্পলটির চিত্র নেপালের পর্যটন ব্র্যান্ডিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বলা হয়ে থাকে এই টেম্পলের গম্বুজের উপর যে চোখ আঁকা আছে সেটা নাকি অল সিইং আইজ, এ চোখ সবই দেখতে পায়। নেপালিদের বিশ্বাস অনুযায়ী এ চোখ সব দেখতে পাই কিনা জানি না, তবে গোটা এই চত্বরে আমার চোখে ধরা দিয়েছে অসম্ভব সুন্দর সব দৃশ্য। অবশ্য নেপালের আরেকটা সুন্দর দৃশ্য আমার নজর কেড়েছে। রাস্তার দুধারে মানুষের লম্বা লাইন, কেউ হুট করে গাড়ির সামনে হাত উঁচু করে দিয়ে পার হয়ে যাচ্ছে না, সবাই অপেক্ষা করছে সিগন্যালের বাতি জ্বলছে, এরপর একসাথে পার হচ্ছে সবাই। কাঠমান্ডু ভ্যালি আমাকে স্বাগত জানিয়েছে প্রাচীন ইতিহাস, আতঙ্ক আর দুদণ্ড শান্তি দিয়ে, সেই সাথে হাজার হাজার বছরের পুরনো গল্প। আমার জন্য সম্ভবত ফুয়েল হয়ে জমে আছে ব্রেনের কোনো এক কোণে, কারণ নেপালের আসল গল্প শুধু কাঠমান্ডুতে শেষ হওয়ার নয়। আগামী দিনগুলোতে আমার জন্য অপেক্ষায় আছে পোখারা, আর সেখান থেকে হিমালয় রেঞ্জের পাহাড়ে দুর্দান্ত এক ট্রেকিং। আছে নেপালের লাদাখ খ্যাত মুস্তাংয়ের পথে রোমাঞ্চকর এক যাত্রা। আশেপাশে কোনো দুম্বা না থাকা সত্ত্বেও লেকের নাম দুম্বা লেক হওয়ার আশ্চর্য সব কথা। কাঠমান্ডু ভ্যালিতে ঘুরে যদিও মনে হয়েছে অনেক কিছু দেখে ফেলেছি, কে জানতো এটা সবে শুরু। আসল অভিযান এখনো খানিকটা সামনে, অপেক্ষায় আছে আমার দৃঢ়তার। আদৌ কি আমার কাছে জীবনের সেই শ্রেষ্ঠ মুহূর্তগুলো ধরা দেবে, দেখা দেবে সৌন্দর্যের রাজা হিসেবে খ্যাত ওই হিমালয়?